রবীন্দ্রনাথ প্রয়াত হলেন, অথচ তার পুত্র রথীন্দ্রনাথ শেষকৃত্য করতে শ্মশানে গেলেন না। সদ্য পিতৃহারা হয়েছেন তিনি। এতদিন বাবা নামের বটগাছের ছায়ায় তিনি ছিলেন। বাবা ছেলের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হতেন, বলতেন, রথী না জানি আমার আগেই যায়। সেদিন পিতার শেষকৃত্য করতে পুত্র রথী নিমতলা শ্মশান পর্যন্ত পৌঁছলেও কবির মরদেহ পর্যন্ত যেতে পারেননি। সদ্য প্রয়াত পিতার শেষকৃত্য সম্পন্ন না করে কার্যত নিরুপায় হয়ে তিনি নিমতলা ঘাট থেকে সোজা চোরাসাঁকোয় ফিরেছিলেন। কিন্তু কেন? রবীন্দ্রনাথের শেষ নিঃশ্বাস পড়ল। পাশের ঘর থেকে পুত্র রথীন্দ্রনাথ এলেন পিতার ঘরে। সে এক করুণ দৃশ্য। বাবার দিকে একবার দেখছেন, আবার ঘরের চারিদিকে সবার দিকে তিনি তাকাচ্ছেন। বিষাদের আবহ। অনিল চন্দ, শিল্পী বাস্তুবিদ সুরেন্দ্রনাথ কর তাকে আগলে পাশের ঘরে নিয়ে গেলেন। হয়তো এখনো অনেকেই প্রশ্ন তোলেন, রবীন্দ্রনাথ প্রয়াত হলেন, অথচ তার পুত্র রথীন্দ্রনাথ শেষকৃত্য করতে শ্মশান অব্দি গেলেন না। কথাটি কিন্তু আক্ষরিকভাবে সেই অর্থে মোটেও সত্যি নয়। রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চারিদিকে খবরটা রটে গেল। সারা কলকাতা যেন ভেঙে পড়ল। জনসাগর সরু গলি, ওই গলির মুখে ভিড়ের চাপ যেন শোচ্ছাতীত হয়ে উঠছে। বিচিত্রা হল এবং ৬ নম্বর বাড়ির মাঝখানে যে লোহার কলাপসিবল গেটটা ভিড়ের চাপে এক প্রকার ভেঙে গেছে। মানুষের ভিড়। রবীন্দ্রনাথকে একবার শেষবারের মতো দেখার আকুতি। কারা তাড়াতাড়ি কবিকে নিচের উঠোনে নিয়ে এলেন। সকালবেলা নন্দলাল বসু নিজের হাতে পালঙ্ক তৈরি করে বলেছিলেন, রাজার রাজা আজ যাবেন। রাজ সমারোহে সাজিয়ে তাকে দিতে হবে। সোনার বুটি তোলা লালচে রঙের বেনারসি চাদর আনলেন নন্দলাল বসু। রজনীগন্ধা, বেইল এবং জুঁইয়ের গোড়ে মালাতে ঢাকা পড়ল পালঙ্ক। জনতার কোলাহল তখন বাইরে বাড়তে শুরু করেছে। নিমেষে পালঙ্ক লোকে ঘাড়ে তুলে নিলেন। কবি ঘনিষ্ঠ রানীচন্দ গুরুদেবের ঘর পেরিয়ে পশ্চিম দিকের বারান্দায় ছুটে এসে দেখলেন, জনসমুদ্রের মাথার উপর দিয়ে পলকে একটা ফুলের নৌকা ভেসে অদৃশ্য হয়ে গেল। সেদিন নিমতলা শ্মশানে যাওয়ার রাস্তা এতটাই ভিড় যে অকল্পনীয়। পথের ধার, আশেপাশের বাড়ি, বারান্দায় লোক গিজগিজ করছে। ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার জো নেই। শুধু ভিড়ের মাঝে হাতে হাতে মাথায় মাথায় চলে গেলেন কবি। অনিলচন্দ একবার শুধু সহধর্মিণী রানীকে বললেন, গুরুদেব ঘাটে পৌঁছে গিয়েছেন, রথীদাও যাচ্ছেন, আমি যাচ্ছি, তুমি চলো। একটা মোটরে উঠলেন রথীন্দ্রনাথ, ডাক্তার রাম অধিকারী, অনিল চন্দ এবং রানী চন্দ। গোটা রাস্তায় লোকের ভিড়। একটু একটু করে গাড়ি এগিয়ে চলল। ক্রমে নিমতলা ঘাট অনেকটা কাছাকাছি এসে গিয়েছে, কিন্তু গাড়ি আর এগিয়ে যেতে পারল না। বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হলো। রাম অধিকারী দু হাতে রথীন্দ্রনাথকে আগলে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। চোখে দেখতে পাওয়া যাচ্ছে ঘাটের গেট। অবশ্য ভিড়ের ভয় সেই গেট ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। বাইরে যত ভিড়, ভেতরে ঠিক ততটাই। একটু পথ বেরোতে পারলেই ভেতরে পৌঁছানো যাবে। রাম অধিকারী চিৎকার করে ভিড়ের উদ্দেশ্যে বললেন, আপনারা একটু পথ দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ এসেছেন পিতার শেষ কাজ করতে। কিন্তু কে কার কথা শুনে? রাম অধিকারী যত চেঁচিয়ে যান, ভিড় আরো চঞ্চল হয়। মুহূর্তে সেই ভিড় তরঙ্গে পরিণত হয়ে গেল। কোথায় রবীন্দ্রনাথের পুত্র? তাকে সবাই দেখবে, আর ঘাট পর্যন্ত যাওয়ার উপায় নেই। রথীন্দ্রনাথ একে শোকে কাহিল, এবার যেন সম্বিত হারিয়ে ফেলার মতো অবস্থা। রাম অধিকারী তাকে জাপটে ধরে বিপরীত মুখে মোটরে তুললেন।
রানীচন্দ্র এবং অনিল চন্দ্ররা উঠলেন। গাড়ি ফিরে এলো জোড়াসাঁকোয়। শেষ কাজ যা করার বংশের উত্তরাধিকারী সুবীরেন্দ্রনাথই করলেন।